এখানে আমি একটু সাইকো টাইপের বলতে পারেন, মানে ভাগটা বিষয়টা আমার মনে হইতো কি ওর সাথে যদি কেউ কথা বলে এইটাতেও আমার ভাগ হয়ে যাচ্ছে, আমার ভিতরে আমার রিলেশনের ভিতরে সম্পর্কের ভিতরে তৃতীয় ব্যক্তি আসতেছে। এখানে আমি একটু সাইকো টাইপের বলতে পারেন, আবার এমনিও বলতে পারেন। আমার মানে এরকম ছিলাম যে কারোর সাথে কথা বলতে দেব না, কেউ যদি কথা বলে কথা বলা যাবে না, আমার নিয়ে যায় তারপর কথা বলতে হবে। তো হ্যাঁ, আমি ওরে যেইভাবে বলতাম ও ঠিক ওই অ্যাঙ্গেলে চলতো গুরু, একদম। আমি যদি বলতাম তুমি বসে থাকো, বসেই থাকতো, ওইখান থেকে উঠবে না। বসে আছে তো বসে আছে, উঠবে না। কেউ যদি ওরে বলে যে তোর সাথে একটু কথা আছে, ফ্রেন্ডের ভিতরে, আমাদের ফ্রেন্ডের ভিতরে কথা আছে, কথা বলবো, ও আমার আগে আইতো, এসে আমরা বলতো যে একটু কথা বলবে আমার সাথে, চলো। এখানে যায় আমি থাকতাম, ও কথা বলতো। কারণ বিষয় হচ্ছে যদি দেখি আমি যে আমার আগে কথা বলতেছে, তাহলে আমি রাগ করবো, এই একটা কারণে কথা বলতো না। হ্যাঁ, তারপর বলে তো এইভাবে রিলেশনটা মানে অনেক একটা ইয়ে হয়ে যায়, মানে অনেক গাঢ় হয়ে যায় আর কি, অনেক ভালো একটা পর্যায়ে চলে যায়। তারপর আপনারা এসএসসি দিলেন? না, এইচএসসি আসি নাই, তার আগে কিছু কারণ আছে। তো ওই সময়টা এই যখন জিএসসি দেব তার ঠিক 1-1.5 মাস আগে একটা ছেলে, মানে আমাদের ওইখানকারই, ওর নতুন আর্মিতে চাকরি হয়েছে। তো আমাদের স্কুলটা অনেক বড়, তো মোটামুটি 100 বিঘের একটা জায়গা আর কি, অনেক কলেজ আছে, 2-3টা কলেজ আছে, স্কুল আছে, প্রতিষ্ঠান আছে। তো ওইখানে ইয়া করার, জগিং করার জায়গা আছে আর কি। তো ও প্রত্যেকদিন আসে, জগিং করে। তো ওরে দেখে ওই ছেলেটার ভালো লাগে আর কি, ভালো লাগে। তো পরে তখন ওই ছেলেটা ওরে প্রপোজ করে, কিন্তু এইদিকে তো আমি আমার দিক দিয়ে 100% শিওর যে ও কখনো এমন করবে না, কারণ যে মানুষটা আমি যা বলি তাই শুনে, এমন করার আমার টেনশনই নেই ওইটা। কিন্তু যেদিন প্রপোজ করে আমি জানলাম যে আজকে প্রপোজ করছে, পরে আমি জিজ্ঞেস করলাম, বলে না এমন কিছু না, এটা কোনো ব্যাপার না, এটা নিয়ে ভাইবো না তুমি, এটা কোনো বিষয় না। পরে তখন 2-3 দিন পরে শুনতেছি যে ও নাকি হ্যাঁ বলছে, মানে সম্মতি জানাইছে আর কি। পরে আমার তো শুনে মাথা খারাপ হয়ে গেল যে কি বলে এটা, এটা তো সম্ভবই না, কেমনি সম্ভব হইলো। তো আমি ওর সাথে কথা বলার আগে ওই ছেলেটা যখন সকালে আসলো, তখন ওই ছেলেটার আগে মানে ইয়ে করলাম যে ভাইয়া আপনি কেন করতেছেন এমন? বলে কি করতেছি, কি করতেছেন মানে আপনি আমার, মানে তখন আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলতাম না, তখন ডিরেক্টলি বউ বলতাম। আপনি তখন পড়েন ক্লাস 8-এ? হ্যাঁ, 8-এ শেষের দিকে। আচ্ছা, হ্যাঁ, তারপরে ডিরেক্ট বউ বলতাম, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড ছিল না। তো আমি বললাম আমার বউরে আপনি জ্বালাইতেছেন কেন, এইভাবে বললাম। তখন ও হাসতেছে, ছেলেটা হাসতেছে। তো ওই পাশে ওরা বসা ছিল, তখন ওই জায়গা থেকে ও একদম সরাসরি উঠে এসে আমারে বলতেছে যে তোর কোন সময়ের বউ ছিলাম আমি, তুই আমার কবে বিয়ে করছিস? কে ওই মেয়েটা? আচ্ছা, আমার গার্লফ্রেন্ড। ওইখানেই? জি, অনেক ছিল, আমাদের ফ্রেন্ড টেন্ড ছিল, সবাই ছিল। সকালে তো অন্য কেউ ছিল না, ওই ছেলের সাথে 2-3 ছেলে ছিল আর আমার ফ্রেন্ড গুলো ছিল। তো আমার ডিরেক্টলি উঠে এসে বলতেছে তোর কবেকার বউ ছিলাম আমি, তুই আমার বউ বললি কেন, বউ বললি? কিন্তু আপনাদের মধ্যে কি সম্বোধনটা এর আগেও করেছেন আপনারা? হ্যাঁ, তখন কিছু বলেনি, ওই দিন রিঅ্যাক্ট করেছে? জি, ওই দিন রিঅ্যাক্ট করছে। ওই যে রিলেশনে গেছে, আমি এটা জানার পর যখন ছেলের সাথে কথা বলতে চাইছি, ওই সময়টা ও একদম সরাসরি সবার সামনে রিঅ্যাক্ট করছে, তোর কোন সময়ের বউ আমি, তুই আমার কিভাবে বউ বললি? আমি তো পুরো একদম থ হয়ে গেলাম। আমি আর কিছু বলি না, আমি জাস্ট শুনলাম। ও একটা কথা বললো যে ভুলা যায়। নূর আলম সিদ্দিকী লিখেছেন, গুরু এবং আপু আজকে আমার গায়ে হলুদ, তারপরও আপনাদের সাথে যুক্ত হলাম, অনেক অনেক শুভকামনা। নূর আলম সিদ্দিকী, তুমি তোমার জীবনের দারুণ এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছ, আমাদের পক্ষ থেকে অনেক দোয়া থাকলো, পরস্পর ভালোবেসে পরস্পরের সাথে থাকো এবং পুরো জীবনটা যেন একসাথে পার করতে পারো সুন্দরভাবে এবং ভালোভাবে, পবিত্রতম একটা সম্পর্কের মধ্য দিয়ে, সেই জন্য দোয়া থাকলো। এবং পাশাপাশি যারা দেখতে পাচ্ছেন একটু বেশি করে শেয়ার করে নেবেন, কারণ আজকে আসলে গল্পের শেষে কি হতে যাচ্ছে, এটা স্যাড স্টোরি না হ্যাপি স্টোরি আমরা স্টিল নাও জানি না, বাট গল্প এখনো পর্যন্ত গোছানো আছে। তো এই জন্য আমি বললাম যে একটু শেয়ার করে নেন আপনারা। আর এছাড়া পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ প্যানেলে আপনাদের গল্পটা লিখে পাঠাতে পারেন 01841904904, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। যাচ্ছি। জি, তো গুরু বলছে যে তোর কোন জন্মের বউ ছিলাম? হ্যাঁ, কোন জন্মের বউ ছিলাম বা কবে বিয়ে করছিস আমারে, তুই যে বউ বললি। তো আমি তো থ হয়ে গেলাম, কিছু বললাম না, মানে আমি কিছু বলতে পারতেছিলাম না যে এতগুলো মানুষের ভিতরে এইভাবে রিঅ্যাকশনটা দিল। আসলে ওই জায়গায় আমি তখন এইটা বললেও মোটামুটি কিন্তু একটা অবশ্যই বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, অপমানিত বোধটা আমার ভিতরে ছিল। তো আমি পুরো থ হয়ে গেলাম, নিস্তিক তাকায় থাকলাম, চোখ থেকে দুবার পানিও পড়লো, আমি কিছু বললাম না, আমি জাস্ট পিছনে ঘুরা বের হয়ে চলে গেলাম, মানে স্কুল গেট থেকে বের হয়ে চলে গেলাম। ওই দিন স্কুলে আসি নাই, গেলাম।
তো ওইখান থেকে তো কথা শেষ, ওর সাথে আর কথা না। আমি তো বুঝতেই পারলাম যে ও এগ্রি করতেছে, ছেলেটাও এগ্রি আছে, তার মানে ওরা ফুল রিলেশনশিপে আছে, এখানে আমার কোনো জায়গা নাই। আর নাই। তাই আমি ওর দ্বিতীয়বার কোশ্চেনও করতে গেলাম না, কেন করলো এমন। পরে 2 দিন পরে স্কুল আসলাম, তাই সে শুনতেছি সবাই বলতেছে যে কথা কয়, দেখা করে, ঘুরে, এরকম আর কি। তো গুরু ওই জায়গাটা একটু ইমাজিন করেন, আমি যে সময়টা আমার ছোট মানে অল্প বয়স রিলেশন হইলো, যে সময়টা আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাইকা যে জায়গায় কথা বলতাম, মানে স্কুল যেটা আমাদের আর কি, যে জায়গায় ঘুরতাম, যে জায়গায় কত রকমের কথা গুরু, মানে কত কথা আছে, ভালো মন্দ, এই সে কেমন আছে, কত কথা কইতাম গুরু, ঘন্টার পর ঘন্টা। আমাদের স্কুলের একটা জায়গা ছিল ওইখানে, ওই দেয়ালের ওই পাশেও এই পাশে আমি দাঁড়া থেকে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। তো ওই একই জায়গাতে কিছু দিনের ব্যবধানে আমি দেখতেছি যে ওই মেয়েটা, মানে মানুষ ঠিকই আছে কিন্তু ওই মেয়েটার সাথে অন্য কেউ কথা বলছে ওই জায়গাতেই, ওই জায়গাটাতে, যে জায়গা তারা থেকে আমি কথা বলতাম ঘন্টার পর ঘন্টা, আমি ওইটা নিজের চোখের সামনে দেখতেছি যে ওই মেয়েটার সাথে অন্য কেউ কথা বলতেছে। এটা দেখতেছি আমি, হাঁটতেছে একসাথে, এখন ওই মেয়েটা অপেক্ষা করতেছে অন্য কারোর জন্য। এর ভিতরে আমি ওর সাথে আমার নিজ থেকে একদিনও কথা বলার চেষ্টা করি নাই, কারণ ও আমার যে অপমানটা করছে ওইটা আসলে আমার এত ভাবে হার্ট করছে, আমি এটা বোঝাইতে পারবো না। পরে আমি কথা বলি, আমি নিজ থেকে কথা বলি নাই, ও মাঝে মাঝে বলতো কি অবস্থা, কেমন আছেন, তখন তুমি থেকে আপনিতে চলে আসছে, কেমন আছেন, এই মোটামুটি চলে, ভালো, আপনার কি অবস্থা, আপনার বয়ফ্রেন্ডে যাবে, মানে তখন ট্রেনিং এ গেছিল না, যাওয়ার 2 মাস আগে আর কি, কবে ট্রেনিং এ যাবে, বিয়ে করতেছেন কবে, যেটা হয় আর কি, এরকম কথা হইতো। তো এইভাবে আমার চোখের সামনে প্রত্যেকটা দিন আমি এর ভিতরে, আমি তো এগুলো সহ্য করতে খুব মানে একটু কম পারি আর কি, অভ্যস্ত। তো আমি অনেক কাটাকাটি করছি, হ্যাঁ, অনেক কাটাকাটি করছি, মানে সহ্য হয় না আর কি, খারাপ লাগে দেখে। শরীরে জি, কি দিয়ে কাটতে? ব্লেড। অনেক চাইতে এই দাগ তো কখনো যায় না, যেমন আমি যে সিগারেট দিয়ে একবার পুড়াইছিলাম, এই দাগ এখনো আছে। এই যে আপনি কেন সিগারেট দিতেন? এই যে গুরু, এই যে দেখতেছিস, এটা কিন্তু এখন থেকে 30-35 বছর আগের দাগ। তাহলে আন্দাজ কর আমি কোন আয়ামে জাহেলি যুগের মানুষ। এই দাগ কিন্তু এখনো আছে, যাই না কিন্তু পোড়ানোর দাগ, কাটার দাগ। ও মা, করছি কি তুমি? ছি ছি ছি, স্যার বেড ভিতরে আছে নাকি এরকম? আছে গুরু, দেখি স্যার গুরু, এটা দেখলে তো, আচ্ছা এটা যখন আসে সিচুয়েশন অনুযায়ী দেখাই আপনাকে। হ্যাঁ, মানে যখন আসে তখন সিচুয়েশন দেখাতে অনুযায়ী চাচ্ছেন আর কি। দেখাই, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সিচুয়েশন অনুযায়ী দেখানো মনে হয় ভালো ঠিক হবে আছে, আর কি। হ্যাঁ ঠিক আছে। তো এইগুলা তো আমি কন্টিনিউয়াসলি করতে থাকলাম, আমার সহ্য হয় না, আমি এটা মানতে পারি না, নিতে পারি না।